रात में छोड़ के चले गए तुम, किस मोड़ पर खड़े हैं बता दो मेरे सनम। ओ रहनुमा कहाँ हो तुम, कहाँ हो तुम। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। ডিয়ার লিসেনার্স, আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের এপিসোডে 3টি স্টোরি আছে এবং 3টি খুবই অসাধারণ। আমি নিজেও পড়ে অনেকটাই অবাক হয়েছি, আর লাস্টের স্টোরিটা তো খুবই ইন্টারেস্টিং। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন কোনো এপিসোড এলে আপনার সামনে চলে যায়। প্রথম গল্পটি পাঠিয়েছেন হাসনাত আবদুল্লাহ ভাই, রাজশাহী থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্প পাঠানোর জন্য। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। মৃত্যুর পর জানা গেল প্রেমিকের আসল গোপন রহস্য। রাত 11টা। হাসপাতালের করিডোরে বসে আছে নীলা। তার চোখ দুটো লাল হয়ে আছে কান্নায়। হাতে শক্ত করে ধরে রেখেছে একটা পুরনো খাম। খামের ওপর লেখা, আমার মৃত্যুর পরে খুলবে। চিঠিটা লিখেছিল আরিয়ান, যে ছেলেটাকে নীলা 3 বছর ধরে ভালোবেসেছিল, আবার ঘৃণাও করত বেশ। 3 বছর আগে হঠাৎ করে আরিয়ান নীলার জীবন থেকে হারিয়ে যায়, কোনো ব্যাখ্যা না দিয়ে, কোনো বিদায় না নিয়ে। তবে একটা মেসেজ নীলার জন্য আরিয়ান ছেড়ে যায়। মেসেজটা এরকম ছিল, আমাকে ভুলে যাও নীলা, আমি তোমার যোগ্য নই। সেদিন থেকে নীলার মনে একটাই প্রশ্ন ছিল, যে মানুষটা সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিল, সে এত সহজে চলে কেন গেল? সময় গড়ায়, পরিবারের চাপে নীলার বিয়ে ঠিক হয়। বিয়ের মাত্র 7 দিন আগে হঠাৎ একটা ফোন কল। ওপাশ থেকে কেউ বলল, আপনি কি নীলা? ইয়েস, আমি নীলা, বাট আপনি কে? আরিয়ান আপনাকে দেখতে চেয়েছে। নীলা হাসপাতালে পৌঁছে জানতে পারে আরিয়ান শেষ স্টেজের ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার বললেন সে 3 বছর ধরে চিকিৎসা করাচ্ছিল, বাঁচার সম্ভাবনা খুব কম ছিল, তাই সে আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। নীলার গোটা পৃথিবীটা যেন থেমে যায়। যে মানুষটাকে সে বিশ্বাসঘাতক ভেবেছিল, সে আসলে তাকে কষ্ট থেকে বাঁচাতে চেয়েছিল। আরিয়ান তখনও বেঁচে ছিল। নীলা যখন আরিয়ানের কাছে গেল, তখন আরিয়ান দুর্বল কণ্ঠে বলল, আমি তোমাকে কাঁদাতে চাইনি, তাই চলে গিয়েছিলাম। নীলা তার হাত ধরে ভেউ ভেউ করে কান্না শুরু করলো, আর কাঁপা কাঁপা গলায় বলল, একটাবার তো বললেও পারতা, তাই না? আরিয়ান মৃদু হাসল। তারপর নীলাকে হাতের ইশারা করে একটু নিকটে ডাকলো। নীলা যখন তার কানটা আরিয়ানের মুখের কাছে নিল, তখন আরিয়ান ভাঙা ভাঙা গলায় বলল, আমার বালিশের নিচে একটা চিঠি আছে। আমি চলে যাওয়ার পর তুমি চিঠিটি পড়বে। আরিয়ানের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। ডাক্তার এসে সবাইকে বাইরে চলে যেতে বলে আরিয়ানের অক্সিজেন লেভেল বাড়িয়ে দিল। পরদিন ভোরে যখন ফজরের আজান দিচ্ছে, তখন নীলা ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। একজন নার্স দৌড়ে এসে বলল যে, ম্যাম, আরিয়ান খুবই বাজে অবস্থা, ওর মনে হয় না আমরা বেশিক্ষণ সময় পাবো হাতে। এ কথা শুনেই নীলা ধড়ফড় করে ঠেলে উঠল আর এক দৌড়ে চলে গেল করিডোরের দিকে। যতক্ষণে নীলা আইসিইউতে পৌঁছলো, ততক্ষণে আরিয়ান খোদার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সফর শেষ করে পরপারে পাড়ি জমিয়েছে। নীলা যখন আইসিইউতে পৌঁছলো, তখন আরিয়ান আর ছিল না। নীলা দরজার পাশেই কাঁদতে কাঁদতে বসে পড়ল। তারপরে আরিয়ানকে যখন স্ট্রেচারে করে বাহিরে নেওয়া হচ্ছিল, তখন নীলা নিজেকে কিছুটা সামলে আরিয়ানের বালিশের নিচ থেকে
সেই চিঠিটা নিয়ে নিল। আরিয়ানের অন্তিম কাজ সমাপনের জন্য তার পরিবারের মানুষজন তাকে তার বাড়িতে নিয়ে গেল। আর নীলা তখনও সেই হসপিটালের ওয়েটিং রুমে বসেছিল। কিছুক্ষণ পর নীলা চোখের পানি মুছে কাপা হাতে খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় নীলা, যদি তুমি এই চিঠিটা পড়ো, তার মানে আমি আর পৃথিবীতে নাই। তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি চাইনি আমার অসহায়ত্ব তোমার স্বপ্নগুলোকে মেরে ফেলুক। আমি চাই তুমি সুখী হও। আর যদি কোনোদিন আমাকে মনে পড়ে, তাহলে ঘৃণা করে নয়, একটা ছোট্ট হাসি দিয়ে মনে করো। কারণ আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটার নামই ছিল নীলা। চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমি চলে গেলেও তোমার জন্য আমার ভালোবাসাটা থেকে যাবে। চিঠিটা বুকে চেপে ধরে নীলা অনেকক্ষণ কেঁদেছিল, কিন্তু সে শত কষ্টের মাঝেও একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারল, কিছু ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, সারা জীবন হৃদয়ে চেপে থাকার জন্য হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টোরিটি পাঠানোর জন্য। আমার কাছে তো বেশ দারুণ লেগেছে, আমি আশাবাদী লিসেনারদেরও অনেক ভালো লেগেছে। সো আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। তবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রাহানুমা 99 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। भीगी सी इस रात में छोड़ के चले गए तुम, किस मोड़ पर खड़े हैं बता दो मेरे सनम। ओ रहनुमा कहाँ हो तुम, कहाँ हो तुम। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমাদের পরবর্তী গল্পটি পাঠিয়েছেন কুষ্টিয়া থেকে আরাফাত ভাই। ভাইয়ের আবেদন, গল্পে যদি কোনো সংশোধনযোগ্য জায়গা থাকে তাহলে যেন তা সংশোধন করে নেওয়া হয়। তবে এখনও পর্যন্ত আমার চোখে এমন কিছু পড়ে নাই, তাই যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডিয়ার লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আর গুরু, আপনি যেহেতু সর্বদা ভালো থাকেন ও সুস্থ থাকেন, তাই আপনাকে আলাদা করে আর জিজ্ঞেস করলাম না। গল্পটি আমারই খুবই ঘনিষ্ঠ একটা মানুষের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, তাই শেয়ার করলাম। আর যেহেতু পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তাই লেখাতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি গল্প শুরু করছি। ঘটনাটি 2015 কোনো একটা সময়ের। আমার ঘনিষ্ঠ যে মানুষটা ছিল তার নাম রুদ্র, যদিও এটা ছদ্মনাম। সঙ্গত কারণে আসল নাম উল্লেখ করতে সে আমাকে নিষেধ করেছে। যাই হোক, রুদ্র প্রতিদিন রাত 12টায় একটা মেয়ের সাথে কথা বলতো। ফেসবুকে পরিচয়। মেয়েটার নাম ছিল মেঘলা। কখনো ভিডিও কল না, কখনো দেখা না, শুধু মেসেজ। যদিও রুদ্রর ফেসবুক প্রোফাইলে তার নিজের ছবি দেয়া ছিল, তাই মেঘলা রুদ্রকে দেখলেও রুদ্র কখনো মেঘলাকে দেখেনি। কিন্তু ধীরে ধীরে রুদ্র বুঝতে পারল সে মেঘলার মায়ায় পড়ে গেছে। মেঘলাও তাকে ভালোবাসার কথা জানালো। 2 বছর ধরে তাদের সম্পর্ক চলল। একদিন রুদ্র বলল, আর না, এবার তোমাকে দেখতে চাই।
কিন্তু মেঘলা প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিত। এরপর হঠাৎ একদিন মেঘলা উধাও, কোনো মেসেজ নাই, কোনো কল নাই, আইডিও ডিঅ্যাক্টিভেট। রুদ্র ভেঙে পড়ল। পরিবারের চাপে 1 বছর পর সে বিয়ে করল। তার স্ত্রীর নাম ছিল আফরা। বিয়ের পরও রুদ্র মেঘলাকে ভুলতে পারছিল না। একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল তার। রুদ্র দেখল আফরা বিছানার পাশে বসে কাঁদছে, তার হাতে একটা পুরনো ফোন। ফোনের স্ক্রিনে আফরারই ছবি দেয়া। ছবিটা হয়তো কোনো ঈদের সময় তোলা ছিল, যেখানে আফরার হাতে মেহেদি আঁকা ছিল, আর মেহেদির মাঝে একটা নাম রুদ্রের চোখে পড়ল। রুদ্র নামটা দেখতেই আঁতকে উঠল, মেঘলা। রুদ্র বিস্ময়ে বিমূঢ় হয়ে আফরার দিকে তাকালো। কিছুক্ষণ দুজনেই নীরব। এরপর রুদ্র আফরার হাত থেকে ফোনটা নিয়ে নিল। সেখানে তাদের 2 বছরের সব চ্যাট, সব ছবি, সব স্মৃতি, এভরিথিং, সব কিছুই ছিল। রুদ্র হতবাক হয়ে আফরাকে জিজ্ঞেস করল, আফরা, হোয়াট ইজ দিস? কি এটা? কি এটা আফরা? আফরা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি মেঘলা। রুদ্র হতবাক, তুমি? আফরা মাথা নাড়ল। তারপর কিছুক্ষণ পরে সে বলতে শুরু করলো, তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু সাহস করে নিজের পরিচয় দিতে পারিনি। তাহলে হারিয়ে গেলে কেন? আফরা চোখ মুছতে মুছতে বলল, কারণ বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছিলেন। আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো, তাই দূরে সরে গিয়েছিলাম। রুদ্র চুপ হয়ে গেল। তারপর আফরা বলল, কিন্তু ভাগ্য দেখো, শেষ পর্যন্ত আমার বিয়ে তোমার সাথেই হলো। রুদ্রের চোখেও পানি চলে এলো। 2 বছর ধরে যে মেয়েটাকে সে খুঁজেছে, যাকে ভুলতে পারেনি, যার জন্য কেঁদেছে, সে মানুষটা প্রতিদিন তার পাশেই ঘুমোচ্ছিল। সেদিন রাতে রুদ্র আফরার হাত ধরে বলল, আমি তোমাকে দ্বিতীয়বার না, একই মানুষকে আবার নতুন করে ভালোবাসতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা স্টোরি দেওয়ার জন্য। যদিও গল্পটা অনেক সংক্ষিপ্ত ছিল, তবে অসাধারণ ছিল। সো থ্যাঙ্কস ফর এভরিথিং। আমরা আমাদের পরবর্তী স্টোরিতে চলে যাব, তবে তার আগে আবারও আবেদন, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল রাহনুমা 99 সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী কোনো এপিসোড এলে আপনার সামনে চলে যায়। भीगी सी इस रात में छोड़ के चले गए तुम, किस मोड़ पर खड़े हैं बता दो मेरे सनम। ओ रहनुमा कहाँ हो तुम, कहाँ हो तुम। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা আমাদের গল্পগুলো উপভোগ করছেন। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে, যে গল্পটার জন্য হয়তো আপনারা অনেকেই এতক্ষণ অপেক্ষা করেছেন। গল্পটা আমাদেরকে পাঠিয়েছেন মিরপুর 2 থেকে ফরিদ ভাই। তো চলুন, আমি আপনাদের আর ধৈর্যের পরীক্ষা না নিয়ে আমরা গল্পটি শুরু করি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। বিয়ের রাতে কনের ফোনে এলো এক মৃত মানুষের কল।
লাল শাড়িতে সাজানো মায়া আয়নার সামনে বসে আছে। সবাই ব্যস্ত আর খুশির একটা পরিবেশ, কিন্তু মায়ার মনটা অদ্ভুত ভারী ছিল। কারণ আজ এই খুশির দিনে মায়ার সেই মানুষটার কথা বড্ড বেশি মনে পড়ছিল, যাকে সে আজ থেকে প্রায় ঠিক 2 বছর আগে হারিয়েছিল। তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ রায়হানকে। রায়হান একটা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। যদিও এটা সড়ক দুর্ঘটনা সবাই জানে, তবে এর পিছনে আসলে অন্য কোনো মানুষের হাত ছিল। রায়হানের বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর ব্যবসায়ীদের তো দুশ্মনের আর অভাব হয় না, তাই না? তার বাবার দীর্ঘদিন যাবৎ একজন ব্যক্তির সাথে অনেক মনোমালিন্য চলছিল। তারই ইস্যুতে রায়হানকে রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলে তারা। তবে এটা রায়হান আগে থেকেই বুঝতে পেরেছিল। যাই হোক, সবাই বলতো সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু মায়া জানতো কিছু মানুষকে কখনো ভোলা যায় না। মায়া যখন রায়হানের চিন্তায় বিষণ্ণ হয়ে বসেছিল, ঠিক তখনই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার। মায়া দ্বিধাজড়িত হাতে ফোনটা রিসিভ করতেই তার গোটা শরীর কেঁপে উঠল। তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। ওপাশ থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ। মায়া, কেমন আছো? মায়ার বুঝতে বাকি রইল না এটা রায়হানের কণ্ঠ। কিন্তু কিভাবে? যে মানুষটা 2 বছর আগে মারা গেছে, সে কিভাবে কল করতে পারে? মায়ার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। সে কাপা গলায় বলল, কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, তুমি কি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে মায়া? মায়ের বুকের ভেতরটা হিম হয়ে গেল। এরপর লোকটা এমন কিছু কথা বলতে শুরু করলো যা শুধু রায়হান আর মায়া ছাড়া কেউই জানতো না। একটা গোপন জায়গা, একটা পুরনো প্রতিশ্রুতি, আর একটা অসমাপ্ত স্বপ্ন, সবকিছু। মায়া ভয় আর কৌতূহলের মাঝখানে যেন একটা পুলসিরাতের উপরে দাঁড়িয়েছিল। লোকটা বলল, তোমার জন্য একটা জিনিস রেখে গেছি আমি, আজ রাতেই সেটা খুঁজে পাবে। কথাটা শেষ হতেই ফোনটা কেটে গেল। পরদিন সকালে মায়া সেই জায়গায় গেল যেখানে সে আর রায়হান একসময় দেখা করত। সেখানে একটা বড় বটগাছের পেছনে, যেখানে তারা প্রত্যেক দিন বসত, সেখানেই একটা ছোট কাঠের বাক্স খুঁজে পেল। বাক্সের ভেতরে কিছু টেপ রেকর্ডার, কিছু মেমরি কার্ডস আর একটা চিঠি পেল। মায়া দ্বিধাজড়িত হাতে চিঠিটা তুলে নিল। চিঠির খামটা যখন খুলল, তখন তার ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে এলো। মায়া লেখাগুলো পড়তে শুরু করলো। আমার প্রিয় মায়া, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝে নিও আমি আর এই পৃথিবীতে নাই। মৃত্যুর আগে আমি একটা নাম্বার আর কিছু রেকর্ডেড মেসেজ রেখে গিয়েছিলাম, আর আমার বন্ধু ইয়াশকে বলে গিয়েছিলাম যেদিন তোমার বিয়ে হবে সেদিন এই আমানতগুলো যেন তোমার কাছে সে পৌঁছে দেয়। কারণ আমি চাইনি তুমি সারা জীবন আমার জন্য অপেক্ষা করো। মায়া, হয়তো তুমি জানো আমার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তবে এটা সত্য না। আমার মৃত্যুর আগেই আমি বুঝেছিলাম আমার হায়াতটা খুবই অল্প, তাই প্রস্তুতিগুলো আগে থেকেই নিয়ে রেখেছিল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, মায়া, আমি তোমাকে আজও অনেক বেশি ভালোবাসি। তবে প্লিজ, যদি তুমি চাও আমি কবরে শান্তিতে থাকি, তাহলে দয়া করে আমাকে না,
তুমি তোমার ভবিষ্যৎকে ভালোবাসো। মায়ের দুগণ্ড বেয়ে নেমে এলো অশ্রুর দুটি ধারা। আর সেই দিন মায়া বুঝল, ভালোবাসা মানে কাউকে আটকে রাখা না, ভালোবাসা মানে কারোর অনুভূতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা। কখনো কখনো প্রয়োজনে তাকে মুক্তি দেয়া। আর সেই কারণেই মৃত্যুর পরেও রায়হান তার শেষ প্রতিশ্রুতি রেখেছিল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও আমাদেরকে গল্পটি পাঠিয়েছেন। আমি আশাবাদী শ্রোতারাও অনেক উপভোগ করেছে। তো এই ছিল আমাদের আজকের গল্পগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি ভালো না লাগে তবুও জানাবেন। আর যারা আপনারা আমাদেরকে গল্প পাঠাতে চান তারা কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসার মানুষদের সাথেই থাকবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রাহনুমা 99-এর সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।